বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছের পরিচর্যা। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের বাগানের যে সমস্ত গোলাপ গাছে কোনো রকম কোনো গ্রোথ নেই, নতুন কোনো ব্রাঞ্চ নেই এবং গাছে কোনো রকম কোনো ফুলের দেখা নেই, সেই সমস্ত গাছে কিভাবে কি পরিচর্যা করতে হবে, কি পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণে গ্রোথ আসবে, তার সাথে ফুটবে প্রচুর পরিমাণে ফুল। গোলাপ গাছে গ্রোথ না আসা বা ফুল না ফোটার পেছনে কি কি কারণ থাকতে পারে, কি খাবার প্রয়োগ করলে গাছে অসাধারণ গ্রোথ হবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে না এবং সাথে সাথে আসবে প্রচুর ফুল। আমি আজ মোট 10টি পয়েন্টের কথা বলবো, যে পয়েন্টগুলি জানলে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কি সেই পয়েন্ট এবং কি সেই জৈব ঘরোয়া খাবার, সমস্তটাই জানতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। একটুও স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে এবং তোমাদের গাছে এত সুন্দর গ্রোথও আনতে পারবে না। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গাছে প্রচুর পরিমাণে ব্যাসাল শুট আনতে গেলে, প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা আনতে হলে প্রথম যে কারণ সেটা হলো মাটি। আমাদের মাটি চেক করতে হবে। আমরা যখন গাছ প্রতিস্থাপন করি নার্সারি থেকে কিনে আনার পর, সেই গাছের যে মাটিটা আমরা তৈরি করি, মাটিটা কিন্তু সব সময় ঝুরঝুরে তৈরি করতে হবে। মাটির মধ্যে সব সময় কম্পোস্ট ব্যবহার করতে হবে। মাটিতে যদি আমরা কম্পোস্ট না মিশিয়ে গাছ প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু গাছ কখনোই ভালো থাকে না এবং গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্যাসাল শুটও আসে না। আমি কিভাবে আমার গোলাপ গাছের মাটি তৈরি করি সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তোমরা যদি চাও সেই ভিডিও দেখে তারপর কিন্তু গোলাপ গাছ প্রতিস্থাপন করতে পারো, অথবা যদি নতুন করে প্রতিস্থাপন করো বা রিপোর্ট করো, সেই ভিডিও দেখে সেই একই মাটি তৈরি করে কিন্তু গাছে রিপোর্ট করতে পারো, তাহলে কিন্তু নতুন করে গ্রোথ অবশ্যই আসবে। আর প্রত্যেক মাসে যদি না কম্পোস্ট মিশিয়ে গাছ প্রতিস্থাপন করো, তাহলে প্রত্যেক মাসে একবার করে কম্পোস্ট ব্যবহার করবে। সেটা গোবর সার হতে পারে, অথবা ভার্মি কম্পোস্ট, অথবা পাতা পচা সার। এই ভার্মি কম্পোস্ট বা গোবর সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যেটা আমাদের গাছে নতুন শাখা আনতে খুব সাহায্য করে। এরপর আসি দ্বিতীয় পয়েন্ট হলো টবের ড্রেনেজ হোল। অনেক সময় দেখা যায় যে ড্রেনেজ হোলটা মাটি গিয়ে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এবং যার ফলে আমরা যখনই গাছের টবের মাটিতে জল প্রয়োগ করি, জলটা আর নিচ থেকে বেরিয়ে যায় না এবং ধীরে ধীরে টবের মাটিতে জল জমতে থাকে এবং জমতে জমতে ধীরে ধীরে রুটে ফাঙ্গাস লেগে যায় এবং যার ফলে গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়, নতুন শাখা আসতে চায় না এবং ধীরে ধীরে গাছটা ডাইব্যাক হয়ে মারা যায়। তাই সব সময় গাছ প্রতিস্থাপন করার সময় বা রিপোর্টিং করার সময় ড্রেনেজ ব্যবস্থার দিকে আমাদেরকে একটু বেশি খেয়াল দিতে হবে। লক্ষ্য না রাখলে কিন্তু গাছের ক্ষতি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গাছ প্রতিস্থাপন করার কিছুদিনের মধ্যেই গাছটা কিন্তু মারা যাবে। এরপর আসি তৃতীয় পয়েন্ট হলো, আমরা আমাদের গাছের মাটিতে অনেক সময় খুব বেশি জল প্রয়োগ করে ফেলি। হয়তো অনেক সময় দেখা যায় যে উপরের মাটি শুকনো রয়েছে এবং ভিতরের মাটি ভিজে রয়েছে, তা সত্ত্বেও আমরা জল দিতে থাকছি এবং জলটা উপরে জমে যেতে থাকছে এবং মাটির মধ্যে সব সময় কাদা জ্যাবজ্যাবে হয়ে থাকছে, ফলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। এরপর আসি চতুর্থ পয়েন্ট হলো, আমরা অনেক সময় আমাদের টবের মাটিতে জল একেবারেই প্রয়োগ করি না, খুব কম, সপ্তাহে হয়তো 2 দিন জল প্রয়োগ করি। বিশেষ করে নতুন বাগানি যারা নতুন নতুন গোলাপ গাছ কিনে এনে প্রতিস্থাপন করেছে, তারা তো একেবারেই ভয় পায় যে যদি রুটে ফাঙ্গাস লেগে যায় অতিরিক্ত জলের কারণে, তাহলেও গাছ মারা যেতে পারে। কিন্তু না, আমরা যদি প্রত্যেক দিন সকালবেলা অথবা বিকালবেলা একটা নির্দিষ্ট সময় মতো 500 ml করে জল গাছে প্রয়োগ করতে পারি, তাহলেও কিন্তু গাছ আমাদের সুস্থ থাকে। আর একেবারে বেশি জল প্রয়োগ করব না, আবার খুব বেশি কম জল প্রয়োগ করব না। তাই মাঝে মধ্যে আমরা যদি কম্পোস্ট ব্যবহার করি এবং জল প্রয়োগ করে থাকি এবং সারা দিন এই গাছকে ফুল সানলাইটের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু টবের মাটিতে একটা ময়েশ্চার মেনটেন করে এবং গাছটা খুব দ্রুত বৃদ্ধি পায়। এবার আসি 5 নম্বর পয়েন্টের কথায়। 5 নম্বর পয়েন্টে রয়েছে, আমরা আমাদের টবের মাটি অনেক সময় লক্ষ্য করি না, খুব বেশি শক্ত হয়ে যায়। উপরে তো এতটাই শক্ত হয়ে যায় যে উপরে জল দেওয়া সত্ত্বেও নিচের দিকে জলটা আর যায় না, ফলে রুট ভেজে না এবং অক্সিজেন গাছের শিকড় গ্রহণ করতে পারে না, যার ফলে গাছের গ্রোথ খুব স্লো হয়। তো দেখো, এই গাছের মাটিতে কেমন জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা যাচ্ছে না, জলটা কিন্তু জমে যাচ্ছে। তো এটা থেকে বাঁচতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেক মাসে আমাদেরকে 15 দিন অন্তর অন্তর গাছে কিন্তু খুশে দিতে হবে। গাছে টবের মাটি অবশ্যই খুঁজতে হবে। খুশে না দিলে কিন্তু কখনোই গাছের মাটিতে আর অক্সিজেন চলাচল করতে পারবে না এবং যার ফলে গাছের বৃদ্ধি খুব স্লো হবে। এরপর আসি 6 নম্বর পয়েন্টের কথায়। 6 নম্বর পয়েন্টে রয়েছে আমাদের মাটির পিএইচ। আমরা সবসময় গাছে খাবার তো প্রয়োগ করি, কিন্তু কখনোই একটা জিনিস খেয়াল করি না, গাছের মাটি অ্যালকালাইন নাকি অ্যাসিডিক রয়েছে। যদি আমাদের গাছের মাটি অ্যালকালাইন হয়ে থাকে, অর্থাৎ ক্ষারীয়,
তো আমাদের গাছে কিন্তু কখনোই বৃদ্ধি হবে না এবং গাছে ফুল তো ফুটবেই না। তাই আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের গাছের মাটি ক্ষারীয় নাকি অ্যাসিডিক। তো আমাদের গাছের মাটিকে কিন্তু সবসময় অ্যাসিডিক রাখতে হবে, কারণ গোলাপ গাছ সবসময় অ্যাসিডিক মাটি পছন্দ করে। তাই এই গাছে মাসে একবার করে ইউজ করা চা পাতা তোমরা অবশ্যই প্রয়োগ করতে পারো। কিন্তু আজকের আমি যে খাবারটা গাছে প্রয়োগ করব সেই খাবারটাতে সমস্ত কিছু উপাদান বর্তমান থাকবে। তো এরপর আসি 7 নম্বর পয়েন্টের কথায়। 7 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। 7 নম্বর পয়েন্টে রয়েছে গাছে বিভিন্ন রকম ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ। তো বিভিন্ন রকম পোকামাকড় আমাদের গাছে আক্রমণ করে, বিশেষ করে ফাঙ্গাস। গাছের পাতা হলুদ হয়ে যায় এবং যে সামনেই দেখতে পাচ্ছ কিছু কিছু পাতা কালো কালো স্পট রয়েছে। তো এগুলো থেকে আমাদের গাছকে কিন্তু বাঁচাতে হবে। আমরা যদি ঘরোয়া জৈব কীটনাশক গাছে যদি প্রত্যেক সপ্তাহে 2 বার করে প্রয়োগ করতে পারি, এই সমস্যাগুলো কিন্তু আর থাকে না। আমি আগের ভিডিওতে যে কীটনাশক তৈরি করা দেখিয়েছি, তো সেটা তোমরা অবশ্যই দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। ওই কীটনাশকটা তৈরি করে যদি তোমরা গাছে প্রয়োগ করতে পারো, তোমাদের গাছে কিন্তু এই সমস্যাগুলো আর একেবারেই থাকবে না। এই সময় গোলাপ গাছে অ্যাফিডস, স্পাইডার মাইটস এরকম নানা রকম পোকামাকড়ের কিন্তু আক্রমণ হয়। তো ঘরোয়া জৈব কীটনাশক গাছে যদি লাগাতার প্রয়োগ করতে থাকো, এই সমস্যাগুলো থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি। এবার আসি 8 নম্বর পয়েন্টের কথায়। 8 নম্বর পয়েন্টে রয়েছে এই গাছকে তোমরা কোথায় রাখবে। এই গাছকে তোমরা কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখার চেষ্টা করবে। যদি ফুল সানলাইটে না সম্ভব হয়, যদি ব্যালকনিতে রেখে দাও, তাহলে কিন্তু অন্তত এমন একটা জায়গা নির্বাচন করবে যেখানে 4 থেকে 5 ঘন্টা সূর্যালোক এই গাছ পায়। কারণ সূর্যালোকই হলো গাছের আসল খাবার। সূর্যালোক যদি না পায় গাছ, তাহলে গাছে যতই তোমরা খাবার প্রয়োগ করো না কেন, গাছে কিন্তু কখনোই বৃদ্ধি হবে না এবং নতুন নতুন ব্রাঞ্চও আসবে না, আর ফুলও ফুটবে না। এরপর আসি 9 নম্বর পয়েন্টের কথায়। 9 নম্বর পয়েন্টে রয়েছে ওয়েদার। অতিরিক্ত ঠান্ডা আবার অতিরিক্ত গরমের কারণেও কিন্তু অনেক সময় গোলাপ গাছের গ্রোথ থমকে যায়। অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরমের কারণে গাছ কিন্তু স্ট্রেসের মধ্যে থাকে। যদি গাছে ফুলও ফোটে, কিন্তু সেই ফুলের সাইজ খুব ছোট ছোট হয়, ফুলের কোনো বৃদ্ধি হয় না, গাছেরও কোনো বৃদ্ধি হয় না। তোমরা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে, মে মাসে যখন অতিরিক্ত গরমের কারণে গাছের কিন্তু গ্রোথ থমকে যায় এবং গাছে যে ফুলগুলো ফোটে সেগুলো অনেকটাই ছোট হয়। আবার বর্ষাকাল আসার সাথে সাথে গাছে কিন্তু নতুন নতুন ব্যাসাল শুট আসতে থাকে এবং গাছের গ্রোথ ভালো হয়। এ তো গেল 9টা কারণ যেগুলোর কারণে আমাদের গোলাপ গাছের বৃদ্ধি প্রায় থমকে যায়। কিন্তু এবার আসি আমাদের গাছের ফার্টিলাইজার। কি ফার্টিলাইজার গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে নতুন গ্রোথ আসবে এবং সেই সাথে আসবে প্রচুর প্রচুর ফুল। তো এটা হলো 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্টে রয়েছে ফার্টিলাইজার। কি এমন ঘরোয়া জৈব ফার্টিলাইজার গাছে প্রয়োগ করলে গাছে সুন্দর নতুন নতুন গ্রোথ আসবে। তো বন্ধুরা, গাছে ফার্টিলাইজার প্রয়োগ করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো গাছের মাটি ভালোভাবে নিড়ানির সাহায্যে খুশে দিতে হবে এবং যদি কোনো রকম কোনো আগাছা থেকে থাকে সেই আগাছাগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে। এবং আমাদেরকে এই গাছ নিড়ানি দিয়ে টবের মাটি খোসার সাথে সাথে টবের মাটিতে সামান্য পরিমাণ গোবর সার বা ভার্মি কম্পোস্ট গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। টবের মাটিতে 2 মুঠো পরিমাণ প্রয়োগ করলেই যথেষ্ট। তো এবার আসি বন্ধুরা, কি খাবার গাছে প্রয়োগ করতে হবে। আজ তৈরি করব একটা তরল লিকুইড খাবার, সম্পূর্ণ জৈব এবং ঘরোয়া, বিনা খরচায় তৈরি করে নিতে পারবে। তো এর জন্য লাগবে আমার একটা পাকা কলা এবং 3টে পেঁয়াজ। কলা এবং পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অনুখাদ্য। এই পেঁয়াজের খোসা থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন আর ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এই পেঁয়াজের খোসা ন্যাচারাল সিউইডের কাজ করে। এই পেঁয়াজের খোসাতে আরও ছোট ছোট অনুখাদ্য পাওয়া যায়। গাছের পাতা হলুদ হতে দেয় না এবং আয়রনের ঘাটতি গাছের মধ্যে কখনোই হবে না। দ্বিতীয় জিনিস যেটা নিতে হবে সেটা হলো একটি কলার খোসা। এই কলার খোসায় থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, তবে সব থেকে বেশি থাকে পটাশিয়াম। তো বন্ধুরা, এই তরল লিকুইডটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার জল একটা কন্টেনারের মধ্যে। এবং দেখো, আমি এখানে কলার খোসাটাও দিয়ে দিলাম এবং 3টে পেঁয়াজের খোসাকে দিয়ে দিলাম। এবং এর মধ্যে যেটা নিতে হবে সেটা হলো 1/2 চামচ কফি পাউডার। তোমরা দোকান থেকে 2 টাকার যে কফির প্যাকেট পাওয়া যায়, সেই 2 টাকার একটা কফির পাতা এর মধ্যে দিয়ে দেবে। এই কফি পাউডার গাছে প্রয়োগ করলে গাছের মাটি কিন্তু সব সময় অ্যাসিডিক থাকে। গাছের মাটি কখনোই ক্ষারীয় হয়ে যায় না, যার ফলে গাছের গ্রোথ কিন্তু খুব ভালোভাবে হয়। তো বন্ধুরা, এটা আমি 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 24 ঘন্টা ভেজানোর পর এই লিকুইড খাবারটা কিন্তু গাছে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তবে আমি এইভাবে প্রয়োগ করব না। আমি এখানে 1 লিটার জলের মধ্যে আমি এই পেঁয়াজের খোসা এবং কলার খোসাকে ভিজিয়েছিলাম। তো এর মধ্যে আমি আরও 1 লিটার সাধারণ জল মিশিয়ে ডাইলিউট করে নিলাম। এবার আমি এই তরল খাবারটাকে কিন্তু ছেঁকে নেব, অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব। তো দেখো, আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি এবং অন্য একটা পাত্রের মধ্যে
এই জলটাকে কিন্তু ছেঁকে নিচ্ছি, কারণ এই পেঁয়াজের খোসা বা কলার খোসা আমি কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো না। আমরা এটা শুকনো করে গুঁড়ো করেও গাছের মাটিতে প্রয়োগ করতে পারি, কিন্তু এইভাবে ভিজিয়ে এই খোসাগুলোকে প্রয়োগ করলে গাছের মাটিতে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকে। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা 8 ইঞ্চি টবে 500 ml জল প্রয়োগ করছি। যদি তোমাদের এই টবগুলো আরও বড় হয়, 10 ইঞ্চি টব হয়, তাহলে সেক্ষেত্রে সামান্য একটু বেশি নিতে পারো। তবে 8 ইঞ্চি টবের ক্ষেত্রে এই 500 ml লিকুইড তরল খাবারটাই কিন্তু একদম উপযুক্ত। তো আমি প্রত্যেকটা গাছেই কিন্তু এইভাবে 500 ml করে প্রত্যেকটা গাছে টবের মাটিতে কিন্তু প্রয়োগ করব। তো দেখো, প্রত্যেকটা টবের মাটিতে এইভাবে দিয়ে দিচ্ছি। এই খাবারটা প্রয়োগ করলে আমাদের গাছের মাটি যেমন অ্যাসিডিক থাকবে এবং গাছের পাতা হলুদ হতে দেবে না, গাছে কোনো রকম কোনো বৃদ্ধি থমকে যাবে না। যেহেতু এই খাবারগুলোর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, আয়রন রয়েছে, তো এগুলো গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাবে এবং গাছের পাতায় যে আয়রনের অভাবে বা ম্যাগনেসিয়ামের অভাবে হলুদ হয়ে যায়, সেই সমস্যাগুলো কিন্তু একেবারেই আর থাকবে না। তো বন্ধুরা, এরপর আসি গাছের পাতায় যে সমস্ত কালো কালো স্পট বা গাছের পাতা হলুদ হয়ে যায়, এগুলো কিন্তু বেশিরভাগ কারণে মাকড়ের সমস্যার কারণে হয়। গাছের পাতার তলায় খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ হয়েছে। তো এক্ষেত্রে আমরা ঘরোয়া কীটনাশক হিসাবে বেকিং সোডা প্রয়োগ করতে পারি। বেকিং সোডা প্রায় আমাদের বাড়িতেই থাকে। তো বেকিং সোডা যদি আমরা সপ্তাহে 2 দিন করে গাছে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি কিন্তু এই বেকিং সোডা গাছে প্রায় ব্যবহার করে থাকি। তো দেখো, আমি এখানে চা চামচের হাফ চামচ 1 লিটার জলের মধ্যে নিয়ে নিলাম। তো চা চামচের হাফ চামচই নেবে, কিন্তু এর বেশি নেবে না। আর এটা কিন্তু একটু বিকেলের দিকে গাছে প্রয়োগ করবে। রোদ্দুর যখন একটু কমে যাবে, রোদের তীব্রতা যখন থাকবে না, তখন কিন্তু গাছের পাতায়, কুঁড়িতে, প্রত্যেক জায়গায় আমি আমার জমির গাছে অথবা টবের গাছে প্রত্যেকটা গাছে কিন্তু এই বেকিং সোডা স্প্রে করি। এই বেকিং সোডা গাছের পাতায় স্প্রে করার ফলে গাছের পাতা যে কুঁকড়ে যাওয়ার সমস্যা, এটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো জৈব সেহেতু কিন্তু একটু ধৈর্য ধরে গাছে স্প্রে করতে হবে। আজকের ব্যবহার করলাম, কালকের ভালো হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। যে কোনো জৈব খাবার অথবা জৈব পেস্টিসাইড কিন্তু একটু ধৈর্য সহকারে গাছে প্রয়োগ করতে হয়। এর রেজাল্ট কিন্তু খুব ভালো পাওয়া যায়। জৈব খাবার যদি আমরা লাগাতার প্রয়োগ করতে পারি গাছের মাটিতে, টবের মাটিতে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আজকের আমি যে খাবারটা প্রয়োগ করে দেখালাম, এটা কিন্তু মাসে 2 বার করে প্রয়োগ করবে। গোলাপ গাছ খুব ফুডি গাছ, তাই এই গাছে কিন্তু মাসে অন্তত 4 বার করে, প্রত্যেক সপ্তাহে 1 বার করে কিন্তু খাবার প্রয়োগ করতে হয়। তাই মাসের প্রথম সপ্তাহে যদি সরিষার খোল ভেজানো প্রয়োগ করো, তাহলে কিন্তু দ্বিতীয় সপ্তাহে এই খাবারটা অবশ্যই তোমরা প্রয়োগ করবে, এবং তৃতীয় সপ্তাহে আবার সরিষার খোল ভেজানো জল, আবার শেষের সপ্তাহে গিয়ে এই রকম খাবার প্রয়োগ করবে। বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে 10টা পয়েন্টের কথা বললাম, এই 10টা পয়েন্টের মধ্যে যে কোনো সমস্যা যদি তোমাদের গাছে হয়, তাহলে এক্ষুনি কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দাও। ট্রিটমেন্ট করলে তবেই কিন্তু গাছে নতুন গ্রোথ তোমরা দেখতে পাবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব, তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।